আর প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 40, সময় তোমাদের হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। একে দেখলে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নে, মানে 1 করে 1 × 6 = 6। আমি রাষ্ট্র কথাটি কে বলেছে? 14 লুই। সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা হলেন রুশো। দ্য স্পিরিট অব লস বইটির লেখক হলেন মন্তেস্কু। রোবোস্পিয়ার ছিলেন একজন জ্যাকোবিন নেতা। অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন, উত্তর হবে অ্যাডাম স্মিথ। দ্বিতীয় জাস্টিয়ান বলা হতো নেপোলিয়নকে। ফ্রান্সের আইনসভা হলো স্টেট জেনারেল। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে বা সালে। ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকরী হয় 1793 সালে 21শে জানুয়ারি। নেপোলিয়নের চূড়ান্ত পতন ঘটে যে যুদ্ধের মাধ্যমে? উত্তর হবে ওয়াটারলু যুদ্ধ। অর্ডার্স ইন কাউন্সিল জারি করে যে দেশ? উত্তর হবে ইংল্যান্ড। লেটার অফ দ্য ক্যাসে হলো, উত্তর হবে গ্রেপ্তারি পরোয়ানা। দুয়ে দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নে, মানে 1 করে 1 × 6 = 6। গ্যাবেল কি? ফ্রান্সের লবণ করকে গ্যাবেল বলে। কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটে? 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন? ষোড়শ লুই। কে গিলোটিন যন্ত্র আবিষ্কার? ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থে জাদুঘর বলেছে? অ্যাডাম স্মিথ। কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়? ভার্সাই রাজপ্রাসাদকে। কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়? 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়। কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? 1799 থেকে 1814। ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? নেলসন। তিনে দাগে 2 থেকে 3টি বাক্যে নিচের প্রশ্নগুলো দাও যে কোনো 4টি প্রশ্নের, মান 2 করে 2 × 4 = 8। ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছে? ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। তিনি কথা বলেছেন কারণ ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। যাজক অভিজাতদের হাতে থাকা বিপুল পরিমাণ জমির কর রাজা আদায় করতেন না, ফলে রাজকোষ সমৃদ্ধ ছিল না। থার্ড স্টেট কি? ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক, শ্রমিক, শাকুলত, চালচুলোহীন, ভবঘুরে প্রভৃতি। লাল সন্ত্রাস কি? ফ্রান্সে 13 এপ্রিল থেকে 27 জুলাই পর্যন্ত রোবোস্পিয়ারকে একক নেতৃত্বে ভয়াবহ সন্ত্রাস চলে। এই সময় সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবোস্পিয়ার নিজের ইচ্ছা জোর করে বাস্তবিত করতে গিয়ে হাজার হাজার মানুষকে সন্ত্রাসের মাধ্যমে হত্যা করেন। এই ঘটনা লাল সন্ত্রাস নামে পরিচিত। সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? বিপ্লবের কালে ফ্রান্স একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব আইন বিরোধী শক্তি মাত্রা দিয়ে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন, যা সন্ত্রাসী রাজত্ব বা সন্ত্রাসী শাসন নামে পরিচিত। পোড়ামাটির নীতি কী? ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়া সম্মুখ যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ায় যে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী এদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে। খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত। স্বদেশীয় রাজত্ব কী? 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসনে পালিয়ে যায়। এরপর তিনি 20শে মার্চ থেকে 29শে জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা স্বদিবসের রাজত্ব নামে পরিচিত। নেপোলিয়নের যুগ কাকে বলে? নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে 1799 খ্রিস্টাব্দে প্রথম কনসাল হিসাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন। তখন থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের সর্বময় কর্তা। এই পর্বে তাকে কেন্দ্র করে ফ্রান্স তথা ইউরোপে ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন ঘটে, তাই এই সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়। বার্লিন ডিগ্রি কি? নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার উদ্দেশ্যে যেসব হুকুমনামা জারি করেন সেগুলির মধ্যে অন্যতম ছিল বার্লিন ডিগ্রি। এতে বলা হয় ইংল্যান্ড বা তার উপনিবেশগুলির কোনো জাহাজ ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। এইসব দেশে কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে। চারিদিকে রয়েছে 7 থেকে 8টি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের, মান 4 করে 4 × 2 = 8। প্রথম, টিকা লেখো বাস্তিল দুর্গের পতন। বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব লেখো। দেখে নাও উত্তরটা আমি আর মুখে তুলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু খাতে নোট ডাউন করে নেবে।
প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপর মেন পয়েন্ট করবে বাস্তিল দুর্গের পতন, 1 দিয়ে রাজার পদক্ষেপ, 2 প্যারিসের পরিস্থিতি, 3 দিয়ে পয়েন্ট করবে গুরুত্ব, আর শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা কী ছিল বা ভূমিকা বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে 1 দিয়ে পয়েন্ট করবে খাদ্রাভাব, 2 দিয়ে রাজতন্ত্রের শবযাত্রা, শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ন সম্পর্কে কী জানো। পয়েন্ট করে কোড নেপোলিয়ন 1 আইনসমূহ রচনা, 2 আইনসমূহের শ্রেণীবিভাগ, 3 বৈশিষ্ট্য, 4 ত্রুটি, শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব উল্লেখ করো। প্রথম পয়েন্ট ভূমিকা, তারপর ট্রাফালগারের যুদ্ধের গুরুত্ব 1 ব্রিটিশ নৌবহরের শ্রেষ্ঠত্ব, 2 নেপোলিয়নের স্বপ্নভঙ্গ, 3 ফরাসি নৌবহর ধ্বংস, 4 মর্যাদা নষ্ট। নেক্সট 5 দাগে যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 8 ফরাসি বিপ্লবী দার্শনিকদের অবদান আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা, নেক্সট পয়েন্ট ফরাসি বিপ্লবী দার্শনিকদের ভূমিকা বা অবদান, 1 দিয়ে পয়েন্ট করবে মন্তেস্কু, 2 দিয়ে পয়েন্ট করবে ভলতেয়ার, 3 দিয়ে পয়েন্ট করবে রুশো, 4 দিয়ে পয়েন্ট করবে ডেনিস দিদিরো ও ডি এলেমবার্ট, 5 দিয়ে পয়েন্ট করবে ফিজিওক্যাট গোষ্ঠী। পরের প্রশ্ন, 1789 সালে ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি আলোচনা করো। ভূমিকা, 1789 সালে ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল তা শুধু ফ্রান্সের ইতিহাস নয়, বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের পিছনে ছিল দীর্ঘদিনের পুঞ্জীবিত নানান অভাব অভিযোগ। ঐতিহাসিক লেভেওয়ারের মতে ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে তার অতীত ইতিহাসের মধ্যে। যাই হোক, ফরাসি বিপ্লবের পিছনে নিম্নলিখিত কারণগুলি দায়ী ছিল। ক দিয়ে মেইন পয়েন্ট করবে রাজনৈতিক কারণ, তার মধ্যে 1 দিয়ে সাব পয়েন্ট করবে রাজাদের দুর্বল শাসন, 2 দিয়ে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, খ দিয়ে মেইন পয়েন্ট করবে সামাজিক কারণে, 1 দিয়ে যাজক বা প্রথম শ্রেণী, 2 দ্বিতীয় শ্রেণী, 3 তৃতীয় শ্রেণী। মেন পয়েন্ট গ দিয়ে অর্থনৈতিক কারণে, 1 বৈষম্যমূলক কর ব্যবস্থা, শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কী ভূমিকা ছিল। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি, 2 উপকূল দখল, 3 ব্যয়ভার, 4 রোম ও হল্যান্ডে অসন্তোষ, 5 উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়, 6 রাশিয়ায় বিপর্যয়, শেষ পয়েন্ট মূল্যায়ন। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেয় এই বছরও তোমরা কিন্তু আমাদের প্রশ্নপত্র থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেখার বছর ক্লাস 9-এ পড়ছে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।